আমার ব্রিডিং হয়। বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকলাব জিন্দাবাদ চলবে না। ইনকলাব ইজ নট মাই ল্যাঙ্গুয়েজ। ইনকিলাব জিন্দাবাদ, এটা নিয়ে টুকু সাহেব এটা অযাচিত এবং আননেসেসারি বক্তব্য দিচ্ছেন উনি। উনি কেন, আমি মনে রাখবেন, এখানে একটা গভীর প্ল্যান, গভীর একটা পরিকল্পনা ষড়যন্ত্রের অংশ। ইনকিলাব জিন্দাবাদ এটা যদি কেউ বলে, কিন্তু কেউ যদি বলে ইনকিলাব জিন্দাবাদ, নাথিং রং উইথ দ্যাট। এই ইনকিলাব জিন্দাবাদ এটা 1947 থেকে আসছে। বিএনপি, আমি জানি না এটা সমস্যা কোন জায়গায়, এটা এখানে ঘুরে ফিরে ভারতের টাচ আছে। দিল্লি যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, দিল্লি যাদের মামার বাড়ি। যাদের ইনকিলাব, ইনসাফ এবং আজাদী শব্দে গাত্রদাহ হয়, তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় প্রতিচ্ছবি, এই শব্দগুলা নিয়ে গাত্রদাহ আগে হলো শেখ হাসিনার হয়েছে, আওয়ামী লীগের হয়েছে, বিএনপির মধ্যে অনেক লোক আছে যারা গুপ্ত ভারতীয় এজেন্ট। 2024 সালে গণ অভ্যুত্থান বৈষম্য বিরোধী তকমা পেলেও বাস্তবে বৈষম্য কমানোর দৃশ্যমান অগ্রগতি নেই। তাই আশঙ্কা, বাংলাদেশ কি আবারও কোনো এক লাল জুলাইয়ের দিকেই হাঁটছে? চেতনার নামে চালানো ভারতীয় আধিপত্যের অপপ্রচার আর চলবে না। এই ইতিহাস যারা জানে না তারা আবেগে ভাসে, আর যারা জানে তারা বিদ্রোহে দাঁড়ায়। এটাই শেষ কথা। আজ চেতনার বেদিতে শ্রদ্ধা নয়, আত্ম অনুসন্ধান চাই। ইনকিলাব জিন্দাবাদ। নির্বাচন কমিশনারদের লুঙ্গি খুইলা ফেলবে বাংলাদেশের তরুণ তরুণীরা। এই বুইরারা যদি না বুঝে তরুণ তরুণীদের ভাষা, তাহলে তাদের লুঙ্গি খুইলা ফেলবে। খেলা যে চলছে কোন লেভেলে, বাংলাদেশে এই প্রথম এইরকম কৌশল বাংলাদেশের মাটিতে এর আগে কেউ দেখে নাই। আপনাকে স্যালুট প্রথমে। আন্তর্জাতিক মিডিয়া কিংবা বিশ্বের বাঘা বাঘা পলিটিক্যাল অ্যানালিস্টরা বিএনপি বা তারেক রহমানকে নিয়ে যতটা না ভাবছেন, তার চেয়ে হাজার গুণ বেশি বিশ্লেষণ করছেন 68টি আসন পাওয়া জামায়াত ইসলামীকে নিয়ে। বিএনপি সরকারের বিরুদ্ধে নানান পক্ষ অলরেডি দৃশ্যপটে আসতে শুরু করেছে। বিএনপি কার্যত একটা ফাঁদের মধ্যে পড়েছে। এটা 1.5 বছরের মধ্যে বিএনপি টের পাবে। 1.5 বছর পর বিএনপি নিজেদের আত্মবিশ্বাস হারাবে যে আসলে আমরা ক্ষমতা টিকতে পারবো কি পারবো না। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন ফেসবুক জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। দর্শক, হাসনাত আবদুল্লাহ এবং পাটোয়ারির দুইটি পোস্টেই পুরো বাংলাদেশের জনতা আবার নড়ে চড়ে বসেছে। দর্শক, বলা হচ্ছে জ্বালানি মন্ত্রী টুকু সাহেব তার একটি ভাষণে তিনি বলেছেন, তরুণরা যখন ইনকিলাব জিন্দাবাদ বলে ঠিক তখনই আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। দর্শক, ঠিক এই মন্তব্যের পরপরই বাংলাদেশের ফেসবুক জুড়ে তোলপাড় এবং আলোড়ন সৃষ্টি করেছে। তরুণ থেকে শুরু করে তরুণীরা সবাই তার ফেসবুক পোস্টে ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট করে চলেছেন। দর্শক, ধারণা করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই বাংলাদেশ আরেকটি জুলাই সামনে দেখতে পাচ্ছে। দর্শক, কারণ বিএনপি যেভাবে দেশ চালানো শুরু করেছে তাতে কোনোভাবেই সম্ভব নয় বিএনপি ঠিক 5 বছরের জন্য ক্ষমতায় থাকা। দর্শক, যে কোনো মুহূর্তে যে কোনো একটি পরিস্থিতি বাংলাদেশের সম্মুখে হাজির হতে পারে। দর্শক, সে সকল তথ্য নিয়েই আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওতে সে সকল তথ্য নিয়েই বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন প্রিয় দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। একটা জিনিস করলে, এটা সেই বিএনপি যে বিএনপির প্রতিষ্ঠাতা, মানে যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি অত্যন্ত কম কথা বলতেন। বেগম খালেদা জিয়া অত্যন্ত কম কথা বলতেন। বর্তমান প্রধানমন্ত্রী যিনি, উনিও কথাবার্তা বলেন না ওই অর্থে। তাহলে উনারা মন্ত্রীরা এই এত অতিকথন করে মানে সরকারকে বিষিয়ে তুলছেন কেন আমি জানি না, এটা কারণটা কি। এবং মানে আপনি জানেন যে আমাদের গণপূর্ত বা সড়ক মন্ত্রী উনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের পরে আমরা চাঁদা নিয়ে সেটার সমালোচনা হয়েছে এবং একটা ভয়ঙ্কর ব্যাপার। এবং এখানে উল্লেখযোগ্য, আমি বিএনপির যারা এমপি আছেন আপনারা সচেতন থাকতে হবে। মনে রাখবেন, জামাতের এবং যে তাদের যে জুটে আছে এই জুটের অলরেডি 79 জন এমপি যারা আছেন তাদের আসনগুলাতে চাঁদাবাজি রীতিমতো বন্ধ হয়ে গেছে। হাসনাতের এখানে নাই, অলরেডি নাই। আপনার মাসুদ সাহেবের এখানেও নাই। তারপরে আপনার এই যে আরমান সাহেব, আরমান, উনার এখানেও বন্ধ হয়েছে। ঢাকা শহর কাউরান বাজারে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, গাবতলিতে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন তারা। আপনারা কি করবেন? মুখ দেখাবেন কিভাবে? সচেতন হন। মানে যদিও কয়েকজন মন্ত্রী সরাসরি বলেছেন, মানে এটা আমি ছাত্রদলের তামিমকে ধন্যবাদ দিই। সে বলেছে যে কোন রূপে রিসিট নিয়ে নেওয়া এটা চাঁদাবাজি। সো মন্ত্রীর বক্তব্য সরকারের ভিতর থেকে আসছে, প্রতিবাদ আসছে। আমরা মনে করি যে আমরা আবার বলি, আমাদের এই সম্পূর্ণ আন্দোলন ছিল সুশাসনের জন্য। সুশাসন যদি না আসে কোনো জিনিস কাজ করবে না এবং বাংলাদেশ আর কখনো এখান থেকে উঠতে পারবে না। এমপিদের উচিত হলো এরিয়া ভিত্তিক আপনার চাঁদাবাজ আপনার যারা করে তাদের লিস্ট রাখা। এবং এখানে একটা জিনিস বলে রাখি, দলের বাহিরে এই কাজ কেউ করে না, আমাদের সিলেটে অন্তত কেউ করে না। যারা করে এগুলা আমাদের সচেতন হতে হবে আরো। আমরা যারা, আমি যদি এখন দেশে থাকতাম,
আমি সারা আমার এরিয়াতে আমি এমপিডিপি খুঁজতাম না, আমি আমার নিজের মতো করে আমি আমার এই কাজটা মানে আমি আবার করতাম, আমি করা উচিত বলে আমি মনে করি লেডিস এন্ড জেন্টলম্যান। সো এখানে একটা জিনিস বলে রাখি যে আজকে ইনকিলাব জিন্দাবাদ এটা নিয়ে টুকু সাহেব এটা অযাচিত এবং আননেসেসারি বক্তব্য দিচ্ছেন উনি কেন আমি মনে রাখবেন এখানে একটা গভীর প্ল্যান, গভীর একটা পরিকল্পনা ষড়যন্ত্রের অংশ মনে রাখবেন। ইনকিলাব আর আজাদি শব্দটা আমি না বললেও ইনকিলাব জিন্দাবাদ এটা যদি কেউ বলে, আমি তো বলি না এইভাবে, আমাকে কখনো শুনেছেন না? আমি তো বলি না, কিন্তু কেউ যদি বলে ইনকিলাব জিন্দাবাদ, নাথিং রং উইথ দ্যাট। এই ইনকিলাব জিন্দাবাদ এটা 1947 থেকে আসছে, ব্রিটিশ মানে খেদাবে মানে যখন মানে আন্দোলন এই কলোনিয়ালিজমের বিরুদ্ধে যখন আন্দোলন হয় তখন তারা এই কথাগুলো বলতো। বিএনপি আমি জানি না এটা সমস্যা কোন জায়গায়, এটা এখানে ঘুরে ফিরে বাড়াতে টাস আছে। বিশ্বাস করেন আমি রোজা মুখে নিয়ে বলছি ভাই, আমি জানি এটা একটা ইন্টারন্যাশনাল মেকানিজম এন্ড পলিসি, এই জিনিসগুলোকে চিরতরে বন্ধ করে দেওয়া। কোনো জিনিস করতে চাইলে তারা শুরু করে এটাকে ঢুকিয়ে দিয়ে এটা নিয়ে আলোচনা করে আস্তে আস্তে, আর কোনো জিনিস না চাইলে এটার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে ভিতর থেকে এগুলো নিয়ে বলায়। আমি মনে করি এটা যে কোনভাবে আসছে মানে অফার বাংলা থেকে, কেননা ইনকিলাব জিন্দাবাদ এই শব্দগুলা হচ্ছে ফেসিবাদী এবং আগ্রাসন যারা করে বাংলাদেশে, সেই আগ্রাসনকারী যারা তাদের মানে জমদূত, তারা চায় না এই শব্দগুলো বাংলাদেশে থাকুক, কারণ এগুলো তাদের কলিজা কাঁপে। ইনকিলাব জিন্দাবাদ আমি মনে করি আল্লাহু আকবার আপনারা যে বলেন, ইউ শুড নট সে দ্যাট। ওয়াই? বিকজ মানে রাজনৈতিক বক্তব্যে। ওয়াই? আমি আপনাকে বলি বাংলাদেশ জিন্দাবাদ বলবেন কেন? আমি এটাতে অনেকে বলে কি আল্লাহু আকবার, তারা ধর্মীয় স্লোগান দেয়, তারা কি শুধুই ধর্ম তারাই করে, আমরা কি ধর্ম করি না? আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। এজন্য বলবো এই শব্দটা রেখে দিবেন ধর্মীয় কাজে, যখন ধর্মের জন্য কাজ করবেন, অন্য যখন কাজ করবেন রাজনৈতিক বক্তব্যের বাইরে এই বক্তব্যটা রেখে দিবেন। ইনকিলাব জিন্দাবাদ বলতে পারেন, বাংলাদেশ জিন্দাবাদ আপনি বলতে পারেন, এগুলো বলতে পারেন, তখন কি তখন তাদের কথা বলার সুযোগ থাকে না এখানে এই জায়গাতে। আর ইনকিলাব জিন্দাবাদ হচ্ছে মানে বুঝতে হবে বাংলাদেশকে মুক্ত করার একটা স্লোগান। আই ডু নট সে দ্যাট, বাট হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ দ্যাট? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। এটা বিশ্বাস করেন এই শব্দগুলা ধীরে ধীরে বাংলাদেশ থেকে উঠে যাবে, যেভাবে হাদির ভিডিও, হাদির বক্তব্য সোশ্যাল মিডিয়া থেকে উদা হয়ে যাচ্ছে, জানেন তো আপনি? বিকজ দে আর ওয়ার্কিং বিহাইন্ড ইট টু আমি যদি বলি যে এক ধরনের ডিফেক্টস ইট অর জাস্ট আই মিন এক ধরনের এটাকে আমরা বলি কি বলে এটাকে, যে এক ধরনের অস্তিত্বহীন মানে নন এক্সিস্টেন্সিয়াল মানে করে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া থেকে এই কাজটা এখন চলছে এবং এরা তারা করবে। মাথায় রাখবেন আপনি, তারা হাদি শুধু বাংলাদেশের ফেসিবাদ বিরোধী দুর্নীতিগ্রস্তদের জন্য আতঙ্ক নয়, হাদি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এদের কাছে সবচেয়ে বড় আতঙ্কের নাম ছিল হাদির লেগাসি আনবিলিভেবল, আনপ্রেসিডেন্টেড। সে এই 1 বছরে যা শুরু করে দিয়ে গেছে এবং যা করে গেছে, যা বলে গেছে, এটা বাংলাদেশের 54 বছরে বাংলাদেশের নতুন প্রজন্ম তারা কখনোই পায় নাই, মানে এমনভাবে তারা পায় না। এই যে আমরা শুরু করেছি এক্সেপশনাল বক্তব্য সোশ্যাল মিডিয়াতে বিগত 10 বছর ধরে, কিন্তু মাঠে সে যেভাবে উঠে এসে মানে সবাইকে কানিং ওয়ে সে যেভাবে সবাইকে প্রলুব্ধ এবং ইনস্টিগেট করেছে এবং মানুষের মনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন এবং এই বাস্তব কথাগুলা সুস্পষ্টভাবে স্পষ্ট মানে শব্দের সাথে উচ্চারণ করে যে সেগুলা বলেছে এবং যেগুলা মানুষ খেয়েছে, আনবিলিভেবল। এগুলো নিয়ে কথা বলবেন না। আমি প্রধানমন্ত্রী মানে তারেক রহমান সাহেবকে বলবো যে উনাদেরকে মানে উনাদের লাগাম টেনে ধরার জন্য, কারণ ওনারা দলের জন্য সরকারের জন্য বিপদ ডেকে আনবেন, দেশকে বিভক্ত করবেন। দিস ইজ হাউ আওয়ামী লীগ উইল বি ইন, দিস ইজ দ্য গ্লিম্পস অফ ব্রিংিং আওয়ামী লীগ ব্যাক ইন অর্ডার। ট্রাস্ট মি, এটা হচ্ছে আমার মেকানিজম, এটা ভুল হওয়ার কোনো সুযোগই নাই। এটা হচ্ছে কি জানেন, জাতিকে এবং এই যে নতুন কিছু আগাছা আসছে, ধরেন আজকে এই কথা বলে, কালকে জামাত নিয়ে এই কথা বলে, কালকে বিএনপি, এটা হচ্ছে জাতিকে বিভক্ত। আমরা যত বেশি বিভক্ত হব তত বেশি আমরা অতি তাড়াতাড়ি পতন হবে, অতি তাড়াতাড়ি ফেসিবাদ আমাদের কাছে আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে বাংলাদেশে। লিখিত নিতে পারেন, দিস ইজ আ মেকানিজম রাইট নাও, দ্য ফার্স্ট মিশন ইজ আপনার অ্যাকমপ্লিশড। সেকেন্ড থিং ইজ how to bring back Awami League into back in order. Honestly speaking, আমি তখনই বলেছিলাম, আমি এটা বিরোধিতা বলেছিলাম যে ন্যাশনাল রিকনসিলিয়েশন করে কোনোভাবে এটাকে মিটিগেট করা যায় কিনা, তারা ব্যান করে দিয়েছেন। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। এখন যদি আওয়ামী লীগ আসে তাদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা এসে চায় প্রতিশোধ নিতে। এই যে আওয়ামী লীগের একটা ভুল, তারা চায় এসে প্রতিশোধ নেব, এই করে ফেলবো, সেই করে। এই প্রতিশোধ নিতে গিয়ে ধ্বংস হয়েছেন। প্রতিশোধ বাংলাদেশে নিয়ে কেউ থাকতে পারবে না বাংলাদেশে, ওটা শেষ। এই জাতি মরতে শিখেছে, এরা মরে, এরা গুলি খেয়ে বেঁচে আছে এখন। এদেরকে আর কখনো পিছ পাবে না, এদেরকে আপনি পিছনে নিতে পারবেন না কখনো। এটা একটা রং ধারণা। সরকারকে প্রচন্ড ধরনের বেজ্জতির সম্মুখীন করেছেন কয়েকজন মন্ত্রী, একটা চাঁদাবাজি নিয়ে, সমঝোতার ভিত্তিতে চাঁদা নয়। আমরা দেখতে চাই না, আমি যদি বাংলাদেশে যাই, গাড়িতে থাকি, আমি যদি দেখি কেউ রিসিপ্ট নিয়ে চাঁদা নিতে আসছে, সমঝোতা না মমঝোতা, আমি বাধা দিব সবার আগে, আমি বলে দিলাম আজকে। এগুলো সব চাঁদাবাজি, যে কোনভাবে রিসিপ্ট নিয়ে, এগুলো বাংলাদেশ। এটি তো বললাম আমরা এখান থেকে মুক্তি চাই, আমরা মুক্তি চাই।
আপনি এই দেশ বাংলাদেশের মানুষের সরকার আছে, আপনাকে টাকা দিতে হবে কেন? এর চেয়ে বড় সন্ত্রাস আর দুর্বৃত্তায়ন হতেই পারে না। আমরা এগুলার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। এগুলার বিরুদ্ধেই মানে দুঃখে বেশি কথা বলে। অফকোর্স এখানে আপনি দেখেন মানে এই কথাগুলো বলার দরকার কি? আজকে ইনকিলাব, আপনি প্রোগ্রেসিভ, আপনি নতুন মন্ত্রী হয়েছেন, আপনি বিদ্যুতের কথা চিন্তা করেন, আপনার এগুলো চিন্তা করার সময় কোথায়? কে ইনকিলাব বললো, কি আজাদি বললো? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। You don't have to even think about that. এবং এটা অস্তিত্বের প্রশ্ন। এগুলো নিয়ে যখন কথা বলবেন না, আমরা বুঝি এই ট্যাবলেটগুলো ভারত থেকে আসে। আমরা বুঝি এখানে কয়েকজন মানুষ যখন এগুলো তুলবেন, নাম বলে দিতে পারি। যদি ওনারা তুলেন, মনে রাখবেন ওপার বাংলা থেকে এগুলো আসছে। এগুলা আননেসেসারি। দেশের অবস্থা কোথায়? দ্রব্যমূল্যের দাম গত রমজানে যা ছিল এখন ডাবল হচ্ছে প্রত্যেকটা জিনিসের এই রমজানে। আপনি কল্পনা করেন, আপনারা এগুলো নিয়ে খোঁজ রাখবেন, এগুলা মিটিগেট করার চেষ্টা করবেন, যদিও বাংলাদেশের মানুষ ডিজার্ভ করে এগুলা, বাই দ্য ওয়ে বলে রাখি। সো আপনার আমি বুঝি না যে মানে এগুলো নিয়ে কথা বলে সরকারকে বিপদে ফেলার দরকার কি? তার এই দল যিনি প্রতিষ্ঠা করেছেন, এই দলের যারা পায়োনিয়ার, এই দলের যারা আইকন আছেন, তারা তিনজন, তারা অত্যন্ত স্বল্পভাষী ছিলেন। বিশেষ করে জিয়া রহমান সাহেব, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব। হি ডাজন্ট ইভেন টক দ্যাট মাচ, হি ডাজন্ট টক মাচ এট অল। সো দরকার লাগলে উনি কথা বলেন, নাহলে উনি বলেন না। তাহলে এই জায়গাতে আপনারা অতি কথা বলবেন কেন? আর এখানে মনে রাখবেন, এই ইনকিলাব জিন্দাবাদ আজকের বেগম খালেদা জিয়াকে একটু আগে বলে আসছি, পৃথিবীর অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি মারা যাওয়ার সময় এত সম্মান নিয়ে মরতে পেরেছেন, অন্যতম। যদি পৃথিবীতে 10 জন মানুষের লিস্ট করেন, বেগম খালেদা জিয়া তিনের ভিতরে থাকবেন। মৃত্যুর সময় এমন সম্মান নিয়ে মারা যাওয়া, এই কথাগুলো বলছি আমি। এবং এই যে তারেক রহমান সাহেব, যার যাবজ্জীবন দিয়েছিল আপনার গ্রেনেড হামলা মামলায় এই যে শেখ হাসিনা সরকার, যাকে আনার জন্য কত চেষ্টা করেছে, উনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শুধুমাত্র ইনকিলাব স্লোগানার এদের কারণেই। অতীতকে বলে গিয়ে, এগুলাকে অস্বীকার করে, জুলাইকে বলে গিয়ে যদি বিএনপির কাছ থেকে আমরা এটা আশা করি না, এটা আমাদেরকে ইটস গিভিং আস সো মাচ পেইন। আমরা যখন দেখি যে বিএনপি জুলাইকে অস্বীকার করতে বসে, এবং আমরা মানে অসহায় এক ধরনের, মানে বিএনপির কাছ থেকে আমরা এটা আশা করি না, এটা আমাদের দল আমরা মনে করি। দুঃখজনক। এবং আজকে যে এই যে এগুলা নিয়ে কথা হচ্ছে বারবার, এগুলা খুবই দুঃখজনক। এগুলা করে মানে আমার মনে হয় না খুব সুবিধা হবে এবং পার পাওয়া যাবে। এগুলা বিপদ ডেকে আনবে। আমি আবার বলছি, অলরেডি 2টা ঘটনায় আপনি গিয়ে দেখেন, সব জায়গায় একই আলোচনা এখনই শুরু হয়েছে। সরকারের এক সপ্তাহ বয়স হয় নাই, এখনই গিয়ে দেখেন আপনার সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় হা দেন মানে সবাই। এগুলা কেন হবে? সরকার এখন কাজ করবে। এই যে বিডিআর পয়েন্টে আসি, এই যে আপনি জানেন তো সবচেয়ে মানে খুশির সংবাদ আমাদের জন্য, সেটা কি? সেটা হচ্ছে বিজিবিকে চেঞ্জ করে বিডিআর। আমাদের দাবি ছিল, সবার দাবি ছিল, দল মত নির্বিশেষে বিএনপির মানুষের দাবি ছিল, আমাদের সবার দাবি ছিল যে মানে বিজিবি থেকে বিডিআর। এটা একটু আগে এখান থেকে জেনেছি, আমি এখন পর্যন্ত কোনো মানে সঠিক মানে তথ্য পাচ্ছি না, কিন্তু আমি যতটুকু জেনেছি এটা মানে একজন এমপি এটা শেয়ার করেছেন, তো আমি ধরে নিলাম এটা সত্য। উনার পোস্টে এখন আছে, রেজা কিবরিয়া সাহেব, উনি এটা শেয়ার করেছেন। তো এর মানে কি? এটা আনপ্রেসিডেন্টেড মুভ কিন্তু বাই দ্য গভর্নমেন্ট, বুঝছেন? আমি আপনাকে বলি, এটা আনপ্রেসিডেন্টেড মুভ, এটা একটা গ্রেটেস্ট মানে একটা ডিসিশন হবে বাংলাদেশের ইতিহাসের জন্য। ভারত খুশি হবে না ডেফিনেটলি, আমি এটা বলতে পারি, বাট বিডিআর আমরা মানে উই ওয়ান্ট বিডিআর ব্যাক, দ্যাট ইজ দ্য বটম লাইন। এবং সরকারকে ধন্যবাদ দেই, প্রাইম মিনিস্টারকে ধন্যবাদ দিচ্ছি এই সিদ্ধান্তটা গ্রহণ করার জন্য। এরপরে এখানে আরেকটা জিনিস বলে রাখি, যে আমাদের মানে এটা আমাকে অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন, ইনকিলাব আর জুলাই এগুলো যদি না থাকে, এগুলো আমাদের অস্তিত্বের প্রশ্ন। কোনো ক্ষেত্রে আমরা এগুলো স্যাক্রিফাইস করবো না। ইনকিলাব অফকোর্স জিন্দাবাদ, থাকতেই হবে এখানে। আপনি পছন্দ করেন না বলেন না, ইটস ওকে, বাট এটার বিরুদ্ধে আপনার যাওয়ার সময় কোথায়? যেখানে বিদ্যুতের পরিস্থিতি নাজুক, ইউ নিড টু ফিক্স দ্য ইলেকট্রিসিটি প্রবলেম, রাইট? এনার্জি প্রবলেম। আপনার এই সময়টা কোথায় আমি বুঝলাম না। জ্বালানি এবং বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী, দেশে এটার মজুদ কিভাবে করা যায়, দেশকে কিভাবে স্বাবলম্বী করা যায়, এগুলো নিয়ে বাবার সময়। আপনি কে ইনকিলাব বললো আর কে ইনকিলাব বললো না, এগুলো বাবার সময় কোথায় আপনার? কেন বলবেন আপনি? দ্যাট ইজ দ্য বটম লাইন, রাইট? এটা মনে রাখবেন না। এটা আমি আবার বলছি, বিএনপির আমি যদি মন্ত্রী যারা আছেন তারা যদি, আমি পোস্ট দিয়েছিলাম পররাষ্ট্রমন্ত্রী যে খলিলুর রহমান সাহেব, বলি নাই? দেখবেন খুব কম কথা, অল্প শব্দে উনি বলে, এটা প্রফেশনাল ডিপ্লোম্যাট। এই জন্য আউল ফাউল লোক মন্ত্রী হলে, অযোগ্য লোক মন্ত্রী হলে, একজন ব্যক্তি এসএসসি পাস, মন্ত্রী শব্দের অর্থ বুঝতে গেলে আপনাকে ইন্টারমিডিয়েট পাস হতে হবে। কি আশা করবেন এখান থেকে আপনি? You can't, I mean, expect anything better, to be honest, because it doesn't, I mean, এটা ওজন আছে, এটা ওজন নাই উনি পারবেন না বুঝতে। এই কথাটাই আমি বলতে চাইছি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো বাই দ্য ওয়ে, সো এখন কথা হলো কি, দে শুড, আমি বলেছিলাম মন্ত্রী এমপিদের ট্রেনিং করান আপনারা, দ্যাট আর ভেরি গুড কেরিয়ার ডিপ্লোম্যাটিক। ধরেন আপনার এই যে জুলফিকার আহমেদ চৌধুরী আমাদের জাতিসংঘের স্থায়ী রাষ্ট্রদূত ছিলেন,
জুলফিকার ভাইকে বললে উনি ট্রেনিং করার ব্যবস্থা করতে পারেন। উনি একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট, পাকিস্তান থেকে শুরু করেছিলেন আপনার উনি। তো উনার মতো একজন ব্যক্তি, উনি একজন উপদেষ্টা ছিলেন আপনাদের সরকারের। তো উনাকে যদি তারা বলে উনি কিভাবে কথা বলতে হয়, কোন কোন জিনিস জানতো, এটা ট্রেনিং করে না, যে আমেরিকাতে করায়, ব্রিটেনে করায়। তারা যখন কোনো অ্যাম্বাসাডার নিয়োগ করে ওই বিষয়ের উপরে, ওই দেশের উপরে, ওই বিষয়ের উপরে লং কোর্স করায় তারা, মানে 2 থেকে 3 সপ্তাহ ইন্টার্নশিপ কোর্স করায়, এগুলো পড়ায়, টেস্ট নেয় তারা, কারণ এগুলো জানতে হবে। তো আমাদের দেশে তো এগুলো নাই। আপনি এসে মন্ত্রী, এসএসসি পাস, আপনি কিভাবে মন্ত্রিত্ব দায়িত্ব পালন করবেন? ইউ আর অ্যান এক্সিকিউটিভ। বিএনপি সরকারের বিরুদ্ধে নানান পক্ষ অলরেডি দৃশ্যপটে আসতে শুরু করেছে। বিএনপি কার্যত একটা ফাঁদের মধ্যে পড়েছে। এটা 1.5 বছরের মধ্যে বিএনপি টের পাবে। 1.5 বছর পর বিএনপি নিজেদের আত্মবিশ্বাস হারাবে যে আসলে আমরা ক্ষমতা টিকতে পারবো কি পারবো না। জনগণও কিছুদিন পর মনে করা শুরু করবে যে যেহেতু চুপ্পু অপায়ের চুপ্পু তারেক সরকারকে শপথ করিয়েছে, আর চুপ্পু যাকে শপথ করায় সে বেশি দিন টিকে না, তো বিএনপি 1.5 বছরের পর থাকতে পারে কিনা সন্দেহ। যেমন এখন আমরা অলওয়েজ প্রত্যাশা করি যে বিএনপি 5 বছর পূর্ণ করুক, কারণ বারবার মাঝপথে সরকার চলে যাওয়া এটা একটা দেশের জন্য আনহেলদি। একটা টেকসই গণতন্ত্রের জন্য 5 বছর পর পর নির্বাচন হওয়াটাই উচিত, এবং টাইমলি ফেয়ার ইলেকশন হলে তখন কেউ ফেসিস্টে উঠতে পারে না, কারণ জনগণও দ্বিতীয়বার আর ওই আগের সরকারকে ভোট দিবে না, এবং এটি হবে তার জন্য শিক্ষা। এই জন্য আমরা টেকসই গণতন্ত্র চাই। কিন্তু যেহেতু বাংলাদেশে একটা এক্সাম্পল সেট হয়ে গিয়েছে যে চুপ্পু যাকে শপথ করায় সে বেশি দিন থাকতে পারে না, তো বিএনপি খুব শীঘ্রই টের পাবে, এবং জনগণের মধ্যে পারসেপশন তৈরি হবে যে বিএনপি বেশি দিন টিকতে পারবে না। দেখেন, পারসেপশনের বাইরে অনেক কিছু ঘটে। আওয়ামী লীগের ক্ষেত্রে পারসেপশন ছিল যে আওয়ামী লীগ 2024 সালের 7 জানুয়ারি আমি নির্বাচন করতে পেরেছে, মানে 5 বছর টিকে গেছে, কিছুই হবে না। বিএনপি সবাই বিশ্বাস করতো, জামাত সবাই বিশ্বাস করতো, কিন্তু আওয়ামী লীগ কিন্তু টিকতে পারেনি। পারসেপশন আওয়ামী লীগের পক্ষে থাকা সত্ত্বেও টিকতে পারেনি। আর বিএনপির ক্ষেত্রে তো অলরেডি শুরু হয়ে গেছে 1.5 বছর বেশি টিকতে পারবে না, তো এটা ভেরি কঠিন হবে। তো দর্শক, বিএনপি আসল যে বেকায়দাটা করবে এটা সহজ ব্যাখ্যা হচ্ছে, ভারত তারেক রহমানের হাত ধরে তারেককে জাগিয়ে তুলেছে, বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে। ভারত হাতটা ছেড়ে দিলেই সেই পাহাড়ের উপর থেকে যেরকম পড়ে যায় ওরকম পড়ে যাওয়ার মতো একটা অবস্থা হবে। তখন বিএনপি চোখে মুখে অন্ধকার দেখবে। আর ভারত হাত ছেড়ে দিবে, ভারতের একটা পরিকল্পনা আছে, এবং পরিকল্পনা কিন্তু সফল হতে শুরু করেছে। বিএনপি ভারতের ফাঁদি করেছে, এটাকেই ফাঁদ বলছে। আবার আরেক পাত্র খলিল রহমান, দেখেন সারা জীবন খলিলকে গালাগালি করে তাকে এখন পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে। এর মানে বিএনপি আসলে ফাঁদে আটকা, এটা বোঝার জন্য আর কিছু দরকার হয়নি। তাদের পররাষ্ট্রমন্ত্রী কে এটা তাকালে আপনি বুঝতে পারবেন যে বিএনপি তারেক রহমান স্বাধীন না। স্বাধীন হলে এই লোককে পররাষ্ট্রমন্ত্রী বানাতেন না, এমনকি পরে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানাতেও বাধ্য হতে পারেন। তো এই জন্য বিএনপির যেসব মন্ত্রী দেখছেন, এই যে রবিউল টবিউল, চান্দাবাস রবিউল, কি মন্ত্রী না, এগুলোকে তারেক রহমান কিছুদিন পর সরিয়ে দিবে। তখন ইউনূসপন্থী, ইউনূসের লোকদেরকে ঢুকাবে। যখন চারিদিকে অন্ধকার দেখবে, এখন সরাসরি বেশি ঢুকালে কেমন হয়? এক খলিলকে ঢুকিয়েছে, তাতেই সব রহস্য ফাঁস হয়ে গেছে, যেটা ছিল মেটিকুলাস ডিজাইন নির্বাচন। আর অন্তর্বর্তী সরকার আরো কয়েকজনকে যদি ঢুকায়, কেমন না? কিন্তু ধীরে ধীরে ঢুকাবে। এই সরকারের যাদের মন্ত্রী বাহিনী তাদের অনেককে বাদ দিয়ে তারেক রহমান ঢুকাতে পারে। কখন ঢুকাবে? যখন চারিদিকে অন্ধকার দেখবে, তখন ঢুকাতে বাধ্য হবে। তো এই যে কাউকে মন্ত্রী পরিষদে নেওয়া না নেওয়া বাধ্য হওয়া, এটি তো ফাঁদ। দেখেন, ভারত প্রাথমিকভাবে সফল হয়েছে বিএনপিকে ক্ষমতা এনে দিয়ে বিএনপিকে সহযোগিতা করে। নাহিদ ইসলাম বলেছে এই যে নির্বাচন হয়েছে এটা আওয়ামী লীগ, বিএনপি এবং ভারতের যোগ সাজসে নির্বাচন হয়েছে, যার ফল আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ তাদের পার্টি অফিসগুলো খুলছে বিভিন্ন জায়গায়। এই পার্টি অফিসগুলো খুলছে, ধীরে ধীরে শক্তিশালী হবে। প্রয়োজন জামাতের সাথে আগামী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ ঐক্য করবে, আওয়ামী লীগের সামাজিক শক্তি বাড়বে, সমাজ একদম নর্মালাইজড হয়ে যাবে। আওয়ামী লীগের ভোট ব্যাংকের দৃশ্যমান প্রয়োজনীয়তা সবার কাছে হবে। বিএনপি, জামাত সবাই আওয়ামী লীগের পিছনে ঘুরবে। যেহেতু আওয়ামী লীগের নিজস্বতা তেমন থাকবে না, কিন্তু তাদের আওয়ামী লীগের ভোট ব্যাংক সব জায়গায়, যেহেতু স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল আওয়ামী লীগ, এই হিসাবে একটা নির্দিষ্ট ভোট ব্যাংক তাদের অলওয়েজ আছে এবং থাকবে। তো ওইটার দিকে জামাতে খুব সফটলি সুনজর দিবে, বিএনপি তো অলরেডি দিয়েছে। তবে বিএনপি দিয়ে যেহেতু প্রতারণা করছে, যার ফলে বিএনপি আওয়ামী লীগের সাথে সম্পর্কটা স্বাভাবিক থাকবে না। আওয়ামী লীগ প্রতারিত হয়েছে বিএনপিকে ভোট দিয়ে, এটা বলা শুরু করবে। তখন ভারত যেটা করবে, ভারত চাইবে যে না, এখন যেহেতু জামাতের বিরোধী হিসেবে দুর্বলতা আছে, আর রাজনীতি নোংরা খেলা জামাত কিছুটা আনফিট স্টিল নাও, যার ফলে ভারত মনে করবে যে বিএনপির যে অবস্থা, তাতে নির্বাচন হল, মধ্যবর্তী নির্বাচন হলেই ক্ষমতায় আওয়ামী লীগে আসবে। জামাত হয়তো 80 সিটের জায়গায় 100 সিট পাবে, আর বিএনপি একদম ধসে পড়বে, আর ক্ষমতা আওয়ামী লীগে আসবে। এরকম একটা পারসেপশন বা ক্যালকুলেশন ভারতের মধ্যে আছে। এই উদ্দেশ্য সফল করার জন্য তারেক সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করতে পারে ভারত, এটা বিএনপি টের পাবে। যার অংশ হিসেবে ভারতপন্থী নানান পক্ষ ধীরে ধীরে দেখবেন দৃশ্যপটে আসছে, অলরেডি আসতে শুরু করেছে। তারা সরাসরি বিএনপি সরকারের বিরোধিতা করবে না, তারা বিএনপি সরকার পক্ষে বলেই ধীরে ধীরে বিরোধিতার বীজ বপন করবে, এবং তারেক সরকারের মারাত্মক দুর্বলতাগুলো তারা নানানভাবে সামনে আনবে। যেমন এরকমই একটা কাজ বা কর্ম সামনে এসেছে। অন্তর্বর্তী সরকারের চুক্তিগুলো খতিয়ে দেখা উচিত। দেবপ্রিয় ভট্টাচার্য কি একদম পিওর ইন্ডিয়ান মাল।
দেবপ্রিয় ভট্টাচার্য নিয়ে আর কোনো পরিচয় দেওয়ার দরকার নাই। এটা একদম ইন্ডিয়ার টাকায় চলে, ইন্ডিয়ার স্বার্থের জন্য ইন্ডিয়ার ন্যারেটিভ নির্মাণ করে অতি সূক্ষ্মভাবে। দেবপ্রিয় ভট্টাচার্য কিন্তু এখন বড় বড় কথা বলছে, এই কথাটা খেয়াল করেন, ইজ ভেরি সিগনিফিকেন্ট। অন্তর্বর্তী সরকারের চুক্তিগুলো খতিয়ে দেখা উচিত। আরে ভাই, অন্তর্বর্তী সরকারের ফরেন পলিসি চুক্তি ওইটাই তো কন্টিনিউ করছে বিএনপি, কারণ এগুলোর নেপথ্যে যিনি ছিলেন তিনি পররাষ্ট্রমন্ত্রী। এবং যদি সরকারকে জিজ্ঞেস করা হয়, তারেক সরকারকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন, নানান বিষয় জিজ্ঞেস করলে আগের সরকার যা করেছে ওইটাই করবো। সামাবাদকে যদি আপনি প্রশ্ন করেন, আমি তো দেখেছি ইউনূস সরকার যা করেছে ওইটারই কন্টিনিউশন, এর বাইরে আমাদের কিছু বলতে পারছি না। কারণ এই পররাষ্ট্র নীতিটা এটা ইউনূস তার ফাঁদে আটকে দিয়েছেন। আর ইউনূস ডাজন্ট মিন অনলি ইউনূস, যুক্তরাষ্ট্র নেক্সাস, ওয়েস্টার্ন নেক্সাস, সেটাই আমরা দেখতে পাচ্ছি। তো এখানে অন্তর্বর্তী সরকারের চুক্তিগুলো যদি ক্ষতি দেখার জন্য সামনে আনা হয়, এটা নিয়ে যদি পর্যালোচনা করতে যায়, আর ভাই বিএনপি তো এটা ওন করে, তা দিন শেষে এইগুলো সামনে আনলে জনরোষ বাড়বে এবং দেখবেন যে ভারত ওইটা নিয়ে খেলবে। ডক্টর খলিলকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর মধ্য দিয়ে একটা জোরালো সম্ভাবনা আছে, যেটা আমরা বলেছি যে ইন্টারন্যাশনাল পলিটিক্সের একটা ব্যাটল গ্রাউন্ডে পরিণত হতে পারে বাংলাদেশ। কারণ স্বাভাবিকভাবে ডক্টর খলিল রহমান পররাষ্ট্রমন্ত্রী হওয়ার কথা নয়। তিনি নিজেও বলেছেন যে আমি তো নিজে হতে পারি, চাইনি, নিজে নিজে হইনি। এর মানে তাকে বানিয়েছে কেউ। তারেক রহমান, বিএনপি তারাও তাকে পছন্দ করে, কোনো যুক্তি নেই। বিএনপি প্রচন্ড ক্ষুব্ধ, এর মানে কোন অদৃশ্য শক্তি ডক্টর খলিল রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বসিয়ে দিয়েছে। এরকম ঘটনা ঘটলে আন্তর্জাতিক রাজনীতির ব্যাটল গ্রাউন্ড হওয়া বাংলাদেশের জন্য অসম্ভব নয়, হতে পারে। এটা দেশের জন্য অশনি সংকেত। এই সিপিডি সহ আরো এরকম নানান লবি দেখবেন যে ধীরে ধীরে দৃশ্যপটে আসছে, সামনে আসছে এবং এমন এমন কথা বলছে যেটা সরাসরি বিএনপি সরকারের বিরুদ্ধে নয়, কথাটা বলবে ইউনূস সরকারের বিরুদ্ধে। আর ওইটাই বিএনপি 12টা বেজে যাবে, কারণ ইউনূস সরকারের সমঝোতার ভিত্তিতেই বিএনপি ক্ষমতা এসেছে। এই জন্য ইউনূসের নানান গোমর যখন সামনে আসবে, ভারত বা নানান গোষ্ঠী আনবে, তখন ওটা অটোমেটিক্যালি বিএনপি সরকার বেকায়দা করবে। তো বিএনপি 1.5 বছরের মধ্যে টের পাবে তার কোন ফাঁদে পড়েছে, কি করেছে এবং তার আফটারম্যাথ। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটির সাপেক্ষে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।